হ্যালো এভরিওয়ান, হোপ অল অফ ইউ আর ডুইং ওয়েল। তো আমরা আজকে আমাদের নতুন ক্লাস শুরু করছি। বেসিক্যালি ইট ইজ অ্যান এক্সটেনশন অফ আওয়ার প্রিভিয়াস ক্লাসেস। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের আগের যে ক্লাসগুলোতে আমরা প্রেপোজিশনের চ্যাপ্টারটা পড়েছিলাম সেখান থেকে কিছু প্রশ্ন আমরা প্রথমে আলোচনা করব, যেগুলো পরীক্ষা এসছে, বিভিন্ন পরীক্ষা এসছে কম্পিটিটিভ এক্সামিনেশনে, সেগুলো আলোচনা করব। আর তারপরে আমরা নতুন একটা জিনিস আজকে শিখব। সো ভেরি ফার্স্ট থিং that I would like to say is প্রেপোজিশনের যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে যখন আপনারা এক্সারসাইজেস পাবেন তখন অবশ্যই ২-৩টে জিনিস মাথায় রাখবেন। ১ নম্বর হচ্ছে যে ভার্বের সাথে যেহেতু মূলত প্রেপোজিশনের কম্বিনেশন হয়, তাহলে দেখে নিতে হবে যে ভার্বটা ঠিক আছে কিনা এবং প্রেপোজিশনটা ঠিক আছে কিনা, এবং প্রেপোজিশনের যেই কারণে একটা সেন্টেন্সে আসা বা থাকা, যে একটা তারপরে একটা অবজেক্ট থাকবে, তাহলে তার সাথে অবজেক্টটা ম্যাচিং হচ্ছে কিনা। এই কনসেপ্ট গুলো আমরা আমাদের আগের ক্লাসগুলোতে বিস্তরে আলোচনা করেছি। তাও একবার বলছি যে একটা পার্টিকুলার ভার্বের সাথে যখন একটা প্রেপোজিশন জুড়ে যায় তখন সেই কম্বিনেশনটার একটা অন্যই নতুন মানে দাঁড়ায়, এবং সেই নতুন যে ভার্বটা তৈরি হলো সেইটা একটা পার্টিকুলার ধরনেরই অবজেক্ট কিন্তু ইনভাইট করতে পারে। ওকে, সো প্লিজ কিপ দিস থ্রি থিংস ইন মাইন্ড, কি ভার্ব, প্রেপোজিশন অ্যান্ড দি অবজেক্ট, এই তিনটে জিনিস যেন সঠিক অর্ডারে থাকে এবং তাদের কম্বিনেশনটা যেন ঠিক থাকে। মানে যেখানে একটা ফ্রেজাল ভার্ব বা একটা ভার্ব প্রেপোজিশন কম্বিনেশন একটা কথা বলছে, সেখানে যদি আমি একটা মিসম্যাচ অবজেক্ট বসিয়ে দিলাম তাহলেও কিন্তু সেটা ভুল। সেটাও সেটাও একটু খেয়াল রাখতে হবে। ওকে, তো আমাদের প্রথম যে প্রশ্নটা আমরা দেখছি, এই প্রশ্নটা আমাদের আমরা পেয়েছিলাম WBCS প্রিলি এক্সামিনেশন 2017 এ। অলরাইট, WBCS 2017 প্রিলি এক্সামিনেশনের প্রশ্ন কি আছে বলেছে, insert the appropriate preposition in the sentence. Alright, so কি আছে দেওয়া সেন্টেন্সটা, he has a preference dash tea dash coffee. অলরাইট, সো অপশন কি কি আছে, নাম্বার এ ওভার ফর, তারপরে আছে ফর টু, তারপরে আছে ফর ওভার, আর শেষে আছে টু ওভার। ওকে, এখানে কারেক্ট অপশনটা হবে সি। ওকে, কারেক্ট অপশনটা হবে সি। তার মানে কি হচ্ছে, হি হ্যাজ আ প্রেফারেন্স ফর টি ওভার কফি। ওকে, আমরা যখন প্রেফারেন্স কথাটা ব্যবহার করব, প্রেফারেন্স কথাটা যখন আমরা ব্যবহার করব, এই প্রেফারেন্স কথাটার মধ্যেই একটা চয়েসের ইঙ্গিত আছে। ঠিক আছে, যে উই আর প্রেফারিং সামথিং ওভার সামথিং। তো কখনো এইটা একটা খুব মানে কমন জিনিস যেটা পরীক্ষায় এসে থাকে, যে প্রেফারেন্সের সাথে ওভার কথাটা দিয়ে দেওয়া হয়, কিন্তু সেই কম্বিনেশনটা কিন্তু ভুল। বিকজ প্রেফারেন্সের মধ্যেই একটা কোনো একটা থেকে আরেকটাকে বেশি ভালো লেগেছে, চুজ করা হয়েছে, এরকম একটা ব্যাপার যেহেতু থাকে, তাই আলাদা করে প্রেফারেন্স ওভার কখনো বলবেন না। ওকে, কারেক্ট কম্বিনেশন উড বি প্রেফারেন্স ফর সামথিং। ওকে, বা আরেক রকম ভাবেও আমরা দেখেছিলাম, আমরা আগেও এই সেন্টেন্সটা পেয়েছিলাম, প্রেফার টু, আই প্রেফার টি টু কফি, সেখানেও বললাম না প্রেফার টি ওভার কফি। ওকে, বাট প্রেফার টি দ্যান কফি, এগুলো কিন্তু ভুল। হয় হবে প্রেফারেন্স কথাটা থাকলে হবে ফর, আর প্রেফার থাকলে হবে টু। অলরাইট, এবং টি ওভার কফি, এখানে ওভার আসবে বিকজ কফির থেকে আমি টিটা পছন্দ করছি, সেটা বোঝানোর জন্য এখানে ওভার আসতে পারে, কিন্তু এর পরে যেটা এলো সেটা হচ্ছে ফর। অলরাইট, আচ্ছা, এরপরে কি আছে বলছে, আচ্ছা বাকিগুলো একবার বলে নিই, তাহলে ওভার হলো না, ওভার হলে প্রথমেই ভুল হয়ে যাচ্ছে। এখানে ফর ছিল কিন্তু আমি টি টু কফি বললাম না, কেননা যেহেতু এখানে প্রেফারেন্সের কথা এসছে, এমনি বললে আই প্রেফার টি টু কফি বলতে পারি, কিন্তু এই ক্ষেত্রে প্রেফার টি ওভার কফি এটা বললে বেশি ভালো করে এক্সার্ট করা হচ্ছে। অলরাইট, আমি এই সেন্টেন্সটা লিখে দিচ্ছি, আই প্রেফার
tea to coffee. This is absolutely correct. If you say like this, এটা চলতে পারে। কিন্তু এখানে যেহেতু প্রেফারেন্স কথাটা এসছে তার জন্য দুটো জিনিসের একটা থেকে আরেকটা বেশি ভালো সেই জোর দেওয়ার জন্য এখানে ওভার কথাটা হবে। তাই এটা হবে না। এটা কিন্তু খুব পোটেন্ট এরিয়া যেখানে ভুল হয়ে যেতে পারত। অলরাইট? কিন্তু আমরা চুজ করব এইটা। আর আরেকটা আছে টু আর ওভার, সেটাও হবে না। প্রেফারেন্স টু হয় না, প্রেফার টু হয়। প্রেফারেন্স ফর। অলরাইট? ওকে। So the next one, insert the proper preposition in the sentence. এইটাও WBCS preliminary examination 2017 এ এসছে এই প্রশ্নটা। কি বলা আছে? It is 9 o'clock dash my watch. ওকে? dash my watch. উত্তর হবে by my watch. আমরা সবসময় এরকম ভাবেই বলি। It is 11 by my watch. ওকে? So do not forget যখনই ঘড়িতে কটা বাজে বলা হচ্ছে, so by my watch হবে, in my watch হবে না। ওকে? এটা দেখে মনে হতে পারে in my watch আমার ঘড়িতে এতটা বেজেছে আমি বলতে চাইছি। কিন্তু কিছু স্পেসিফিক জিনিসের জন্য কিছু স্পেসিফিক ওয়ার্ডস আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। ওকে? তো আমাদেরকে সেইগুলোকে কিন্তু সবসময় মনে রাখতে হবে। যদিও ডাইরেক্টলি আমরা যদি একদম মানে ডাইরেক্টলি বাংলা থেকে ট্রান্সলেট করতে যাই তাহলে হয়তো আমরা এইটা লিখে ফেলতে পারি, ইন মাই ওয়াচ এতটা বাজছে। ওকে? কিন্তু সেটা ভুল হয়ে যাবে। এটার জন্য ঘড়িতে কটা বাজছে বলার জন্য ইট ইজ 11 বাই মাই ওয়াচ। অলরাইট? সো বাকিগুলো দেখছি না, অ্যাট অর ইনটু তো হবে না। সো দিস ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ওয়ান, fill in the blanks with the appropriate preposition. ওকে? এটাও এসছে WBCS প্রিলি 2017 এ। বলছে she was running short dash time. She was running short dash time. এটার উত্তরটা হবে short of time. short of time. কেন অন্যগুলো হবে না একটু দেখা যাক। she was running short at time মানে দাঁড়াচ্ছে না, দেখলেই বোঝা যাচ্ছে যে সেটা ভুল। ওকে? শর্ট অফ টাইম, উই আর শর্ট অফ টাইম মানে সময়ের অভাবটা বোঝাচ্ছে। সো শর্ট অফ টাইম। আর কি ছিল? শর্ট উইথ টাইম, সময়ের সাথে বলা হচ্ছে না, তাহলে উইথ কথাটা আসবেই না। আর শর্ট ফর টাইম আরোই কোনো মানে দাঁড়াচ্ছে না। সো শর্ট অফ সবসময় মনে রাখবেন, শর্ট অফ মানে কোনো কিছু জিনিসের অভাব বোঝাতে গেলে শর্ট অফ টাইম বোঝাতে পারি। ওকে? বা অন্য কিছুর অভাব বোঝাতে গেলে অনেক সময় শর্ট অফ সামথিং, শর্ট অফ ফান্ডস ইত্যাদিও বলা যেতে পারে। ওকে? নাম্বার 4, চুজ দ্য কারেক্ট প্রেপোজিশন। এটা এসছে WBCS প্রিলি 2018 এর। আগের গুলো ছিল WBCS 2017 প্রিলির পরীক্ষা, আর এটা হচ্ছে 2008 প্রিলিমিনারি এক্সামিনেশন। কি বলছে? হি প্রেফার্ড ক্লাসিক্যাল মিউজিক ড্যাশ পপুলার নাম্বারস। ওকে? সো হি প্রেফার্ড ক্লাসিক্যাল মিউজিক ড্যাশ পপুলার নাম্বার। এখানে কি হবে? যেহেতু প্রেফার আছে, আমি আগেই বলেছি প্রেফার থাকলে প্রেফারেন্স থাকলে ফর, আর এখানে যেহেতু প্রেফার আছে, প্রেফারের পাস্ট টেন্স আছে, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার। যদি আমি বলতাম হি প্রেফার্স, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট ভার্বটা কি হবে? প্রেফার্স হবে প্রেজেন্ট টেন্সে। আর যদি কিন্তু যদি আই বা ইউ থাকতো, মানে ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন যদি থাকতো, তাহলে আই প্রেফার বা ইউ প্রেফার বলে বলতে পারতাম। ঠিক আছে? যেমন বলেছিলাম আই প্রেফার টি টু কফি। ঠিক আছে? বা ইউ প্রেফার দিস টু সামথিং এলস। অলরাইট? তো সেরকমই হি প্রেফার্স যদি প্রেজেন্ট টেন্সে বলি, কিন্তু এটা পাস্ট টেন্সে আছে, তো তার জন্য বলা হয়েছে হি প্রেফার্ড। অলরাইট? হি প্রেফার্ড ক্লাসিক্যাল মিউজিক। এবার আমরা দেখছি অপশনগুলো কি হবে। ড্যাশ পপুলার নাম্বার, তো তো প্রথমে আছে ফর্ম, হবে না। ক্লাসিক্যাল মিউজিক ফর্ম মানে ধরন হয়তো বোঝাচ্ছে, কিন্তু সেটা কারেক্ট অপশন না। তারপরে এলো হি প্রেফার্ড ক্লাসিক্যাল মিউজিক অফ পপুলার মিউজিক, সেটাও হবে না। ওভার হবে না। কেন হবে না? ওই যে বললাম যে প্রেফারের সাথে বা প্রেফারেন্সের সাথে ডাইরেক্টলি ওভার কথাটা বসে না। ওকে? তো ওভার একেবারেই হবে না। যেটা হবে সেটা হচ্ছে টু। হি প্রেফার্ড ক্লাসিক্যাল মিউজিক টু পপুলার নাম্বারস। পপুলার নাম্বারস মানে হচ্ছে পপুলার মিউজিক যেগুলো আর কি। ঠিক আছে?
আচ্ছা, নেক্সট, চুজ দ্য কারেক্ট প্রেপোজিশন। এটাও 2018 WBCS প্রিলিতে এসেছিল। আচ্ছা, কি আছে? Ram made the most dash his resources. The dash of dash his resources. এটার কারেক্ট আনসার হবে অফ। রাম মেড দ্য মোস্ট অফ হিজ রিসোর্সেস, মানে রিসোর্সেস এর ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করলো। ওকে, সো মেকিং দ্য মোস্ট অফ, এটা পুরোটা একটা ফ্রেজ। যদি আমি বলি অফ, তাহলে পুরো জিনিসটা আমাকে যেরকম ভাবে দেখা দেখা হচ্ছে সেটা হচ্ছে মেক দ্য মোস্ট অফ, এই পুরো জিনিসটা একটা ফ্রেজ। ওকে, তো প্রেপোজিশন যেমন এই মেড আছে, মেডটাই বেসিক্যালি দ্য ভার্ব, তারপরে আসবে অফটা, কিন্তু তারপরে এই জিনিসটা ঢুকে গেছে, এটা একটা ফ্রেজাল প্রেপোজিশন বা একটা একটা ফ্রেজের মতন এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, বা একটা ইডিওমেটিক ফ্রেজও বলা যেতে পারে, যেটার একটা নির্দিষ্ট মানে থাকে, যদিও কমপ্লিট না, কিন্তু সেটার একটা সার্টেন মিনিং বা সার্টেন ইন্ডিকেশন থাকে। এই ক্ষেত্রে সেটাই হয়েছে। মেক দ্য মোস্ট অফ মানে হচ্ছে কোনো একটা জিনিসের ম্যাক্সিমাম ইউটিলাইজেশনটা করা। ওকে, ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করা কোনো জিনিসে, সেটাকেই বলা হচ্ছে মেক দ্য মোস্ট অফ ইয়োর টাইম অর মেক দ্য মোস্ট অফ হিজ রিসোর্সেস। এখানে যেমন রিসোর্সেস বলা আছে। ওকে, তাহলে বাকিগুলো হচ্ছে না, মেক দ্য মোস্ট অ্যাটও হবে না, ফ্রমও হবে না, উইথও হবে না। সো দ্য কারেক্ট ওয়ান উড বি দিস ওয়ান, অফ। ওকে, আচ্ছা, নেক্সট ওয়ান। এটা যেমন এসছিল, নেক্সট যেটা 6 নম্বর কোয়েশ্চেন আছে, সেটা এসছিল ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন 2020। সো ভেরি রিসেন্ট এক্সামিনেশন, এটা খুব মানে ভালো একটা পরীক্ষা হয়েছিল, যেখানে আমি দেখেছি যে অনেক ধরনের মানে আমরা গ্রামারে অলরেডি যা যা করেছি মোরলেস সবগুলোর থেকেই সেখানে, আমি আগেও এই পরীক্ষাটার কিছু প্রশ্ন আপনাদের সাথে ডিসকাস করেছিলাম। সো এই পরীক্ষাটাতেও দেখা যাচ্ছে যে এই প্রেপোজিশন, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট ভার্ব, এখান থেকে কিন্তু রেগুলারলি এইরকম প্রশ্ন আসছে। তো এইবারের পরীক্ষায় কি ছিল? দ্য টায়ার্ড হকার স্যাট ড্যাশ দ্য ট্রি। দ্য টায়ার্ড হকার স্যাট ড্যাশ দ্য ট্রি। আমরা এই স্যাট দিয়ে কিছু সেন্টেন্সেস বানিয়ে দিয়েছিলাম এর আগেও, যে ট্রি আছে আর কেউ একজন বসেছে, তো একটা রিলেশন ক্রিয়েট করে। যে প্রেপোজিশনটা আনা হবে, স্যাটটা বসাটা ভার্বটা সেটা মানে সেটা ফিক্সড রইলো যে বসেছে, এবার কি রেসপেক্টে বসেছে, যে প্রিপোজিশন। তো তো এই এই যে নাউনটা আছে, প্রিপোজিশনটা যেটা হবে, তারপরে যে নাউন অবজেক্টটা যেটা বসবে, সেটা রিলেশনটা উইথ সামথিং এলস, মানে আগের যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর সাথে তার যে রিলেশনটা ক্রিয়েটেড হবে সেইটাকে তৈরি করবে, প্রেপোজিশন করে দেবে। তো যেই রকম প্রেপোজিশন আসবে সেরকম ভাবে কিন্তু রিলেশনটা বদল হতে থাকবে। তো আমরা দেখেছিলাম স্যাট বিলো, স্যাট স্যাট আন্ডার, স্যাট বিসাইড, স্যাট বিহাইন্ড, এরকম কিছু আমরা আলোচনা করেছিলাম আমাদের প্রেপোজিশনের ক্লাসে। সেরকমই একটা সেন্টেন্স আমরা পেয়েছি। তো দেখে বোঝাই যাচ্ছে যে গাছের তলায় কেউ একজন টায়ার্ড হয়ে গাছের তলায় বসেছেন। তাহলে কোনটা হবে? আপ তো হবে না, ইনও হবে না, ফ্রমও হবে না, তাহলে কোনটা হবে? ভেরি ইজি, এটা হবে আন্ডার দ্য ট্রি। ওকে, তাহলে গাছের তলায় বসেছে এই কথাটা, এই প্রেপোজিশনটা সিলেক্ট করলো। নেক্সট, fill in the blanks with appropriate preposition given below। এটাও ক্লার্কশিপ এক্সামিনেশন এসছে। রাম ওয়াজ গুড ড্যাশ কেমিস্ট্রি। ওকে, রাম ওয়াজ গুড ড্যাশ কেমিস্ট্রি। এবার বলতে চাইছে কি, আমরা মোটামুটি পড়েই বুঝতে পারছি সেন্টেন্সটা কি হবে, যে সে কেমিস্ট্রিতে ভালো। ঠিক আছে, এটাই বলার চেষ্টা করছে যে কোনো কিছুতে ভালো বা কেমিস্ট্রিতে ভালো, তাহলে সেটা আমরা ইংলিশে কিরকম ভাবে বলবো? গুড অ্যাট সামথিং। ওকে, গুড অ্যাট সামথিং। এটা অনেক সময় আমাদের ভুল হয়, আমরা বলে ফেলি বলার সময়, অনেকেরই দেখেছি এই জিনিসটা ভুল হয়, যে গুড ইন সামথিং। ঠিক আছে, গুড ইন স্টাডিজ না, গুড অ্যাট স্টাডিজ। ওকে, বা গুড অ্যাট কোনো একটা
মিউজিক হতে পারে বা কোনো কিছু হতে পারে। তো সেরকমই এখানে কি হবে? গুড অ্যাট স্টাডিজ, গুড উইথ স্টাডিজ না, গুড অ্যাবাউট স্টাডিজ না, গুড ওভার স্টাডিজ না, বা এখানে যেমন কেমিস্ট্রি দেওয়া আছে তো গুড অ্যাট কেমিস্ট্রি, কেমিস্ট্রিতে ভালো, সেটা বোঝাচ্ছে অ্যাট। ওকে, নেক্সট, fill in the blank with an appropriate preposition from the list below. এটাও ক্লার্কশিপের পরীক্ষার একটা প্রশ্ন। রিতা's mother did not approve dash her returning home so late at night. ওকে, এটা কি হবে? যখন এই অ্যাপ্রুভ কথাটা আছে, আমাদের এখানে মেইন ভার্ব হচ্ছে অ্যাপ্রুভ, তার আগে ডিড নট আছে, সো ডিড নট অ্যাপ্রুভ। অ্যাপ্রুভ মানে কি? অ্যাপ্রুভ মানে হচ্ছে যে কোনো কিছু একটাকে মানে মেনে নেওয়া বা কোনো একটা জিনিসকে পারমিশন দেওয়া, অ্যাপ্রুভ অফ, বা সেটা মানে সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করাটাও হতে পারে অনেক ক্ষেত্রে, যে আমি এটা পছন্দ করছি না বা আমি এটাকে অ্যালাউ করব না, এরকম যে কোনো ভাবেই কিন্তু সেই জিনিসটাকে দেখা যেতে পারে। তো বলছে রিতার মা তাকে তাকে কোনো তার দেরিতে বাড়ি ফেরাটাকে অ্যাপ্রুভ করেননি। তো সেটা আমি কিরকম ভাবে বলবো? আমি কি বলবো অ্যাপ্রুভ ফর? না, তাহলে সেটা ভুল হবে। অ্যাপ্রুভ অন তো আরোই হবে না। অ্যাপ্রুভ টু হার রিটার্নিং, দিস ইজ অলসো নট দি কারেক্ট আনসার। তাহলে কি হবে? অ্যাপ্রুভ অফ, অ্যাপ্রুভ অফ হার রিটার্নিং সো লেট অ্যাট নাইট। ওকে, আচ্ছা। তো যেরকম আমরা বলতে পারি যে আরেকটা সেন্টেন্স আমি এরকম বলছি যে হার মাদার ডাজ নট অ্যাপ্রুভ অফ হার ক্যারিয়ার, সেটাও বলা যেতে পারে হার মাদার ডাজ নট অ্যাপ্রুভ অফ হার ক্যারিয়ার, ডাজ নট অ্যাপ্রুভ অফ হার ক্যারিয়ার মানে তার মা তার কাজটাকে মেনে নিতে পারছেন না বা মেনে নিচ্ছেন না বা মানছেন না, এরকম ভাবে বলার জন্য বলা যেতে পারে। বা আমরা বলতে পারি যে উই টোটালি অ্যাপ্রুভ অফ হার ইন প্রিন্সিপাল। ওকে, উই টোটালি অ্যাপ্রুভ হার ইন প্রিন্সিপাল মানে তার তার সাথে আমরা সম মানে সম মানে একই আমরা ধারণা পোষণ করছি, বা তার যে ধারণাটা আছে, প্রিন্সিপালটা আছে, সেটাকে আমরা মান্যতা দিচ্ছি, স্বীকৃতি দিচ্ছি, মেনে নিচ্ছি। তো সেরকম ভাবেও অ্যাপ্রুভ অফ বলা যেতে পারে। তাহলে অ্যাপ্রুভ অফ হার রিটার্নিং এখানে সেটাই হবে। ওকে, আচ্ছা। নেক্সট নাম্বার 9, আরেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি আছে? হি ওয়াজ টু preoccupied dash his studies to think of other matters. ওকে, আচ্ছা, যখনই preoccupied হবে তখনই চোখ বুজে যেইটা আপনারা চুজ করবেন সেটা হচ্ছে with, preoccupied with something, preoccupied মানে সে সমস্ত রকম ভাবে সেই জিনিসটা নিয়েই আগের থেকেই আর কি চিন্তা ভাবনায় মগ্ন অ্যান্ড এভরিথিং, মানে প্রিঅকুপাইড ইন সামথিং যদি আমরা বলি, তার মানে বোঝাতে চাইবো যে ওই জিনিসটা বাদ দিয়ে সে অন্য কিছুর কথা ভাবছে না সেই মুহূর্তে, আগের থেকেই সে কোনো একটা পার্টিকুলার জিনিস নিয়ে এনগ্রসড। ওকে, মানে সেইটা নিয়ে সেটার চিন্তায় মগ্ন বা সেটার চিন্তায় বিভোর বা সেটা নিয়েই চর্চা করছে, সেটা নিয়েই পড়াশোনা করছে, যেরকম ভাবেই হোক না কেন সেই পুরো কন্ডিশনটাকে আমরা বলতে পারি হি ইজ প্রি অকুপাইড উইথ সামথিং, মানে আগের থেকেই সে অকুপাইড হয়ে রয়েছে, ঠিক আছে, সেই জিনিসটা নিয়ে, সেই ব্যাপারটা নিয়ে। তো সেইটাকে আমরা বলি প্রি অকুপাইড, এবং প্রি অকুপাইড উইথ, অলরাইট, প্রি অকুপাইড উইথ অলওয়েজ থাকলে এইটা অবশ্যই থাকবে উত্তরে, এবং এইরকম যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে বা সাপোজ এটা ধরুন এরর কারেকশনে দিয়েছে, যদি প্রি অকুপাইড এর পরে অন্য কিছু হয় তাহলে সেটা ভুল হবে, কেননা হতে হবে উইথ, আর তারপরেই আসবে অবজেক্টটা। তো এই ক্ষেত্রে সে কি নিয়ে প্রি অকুপাইড ছিল? উইথ হিজ স্টাডিজ, স্টাডিজ নিয়ে সে প্রি অকুপাইড ছিল, এটাই বোঝাতে চেয়েছে। ঠিক আছে, প্রি অকুপাইড উইথ সামথিং এলসও হতে পারে, ঠিক আছে, যে উইথ মিউজিক অর পেইন্টিং অর সামথিং এলস। ওকে, okay, next one. Fill in the blanks with an appropriate preposition from the list below. Okay,
এটাও পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাতে এসছে, অনেকগুলো ছিল বাই দ্য ওয়ে, প্রিপোজিশন থেকে অনেকগুলো এই বছর এসছে এই পরীক্ষাটা। সো হি ওয়াজ সাকসেসফুল ড্যাশ কমপ্লিটিং দ্য জব উইদিন 4 days। ওকে, সো হি ওয়াজ সাকসেসফুল কি হবে, অপশন কি কি আছে? সাকসেসফুল অন কমপ্লিটিং হবে, হবে না, বোঝাই যাচ্ছে যে অনটা ঠিক ম্যাচ করছে না। তাহলে কি হবে? সাকসেসফুল ইন, সাকসেসফুল ইন ডুইং সামথিং, এরকমই আমরা সবসময় বলি, সাকসেসফুল ইন ডুইং সামথিং অর সাকসেসফুল ইন, এখানে যেমন বলা আছে ইন কমপ্লিটিং, ইন ডুইং, তার মানে এরপরে একটা আইএনজি দিয়ে একটা ভার্ব আসবে, তার মানে পুরো কাজটাকেই এটা বলা হচ্ছে সাকসেসফুল ইন হোয়াট। তো এই পুরো কাজটাকে এরকম বলা হচ্ছে কমপ্লিটিং দ্য জব, এই পুরো জিনিসটাই যেন একটা কাজ, এই এই পুরো ব্যাপারটাই যেন আমাদের অবজেক্টের মতন বিহেভ করছে। তাহলে সাকসেসফুল ইন হোয়াট, কমপ্লিটিং দ্য জব, এই পুরো জিনিসটাই ইজ বিহেভিং লাইক আ নাউন or this is the object, what we can say. So এরকমই হতে পারতো, he was successful in doing something or in making or in baking a cake or in painting a in painting something। তো যাই আসবে, তো ওই আইএনজি ভার্ব দিয়ে যে কাজটা করা হলো পুরো জিনিসটার একটা এরকম ডেসক্রিপশন থাকবে, পুরো জিনিসটা ইজ গোইং টু অ্যাক্ট লাইক আ নাউন এন্ড দ্যাট ইজ গোইং টু বি দি অবজেক্ট। কারণ এটা হোয়াট এর উত্তর দিচ্ছে, সাকসেসফুল ইন হোয়াট, তো ইনটা অবশ্যই থাকতে হবে, অন্য কিছু চলবে না, যেমন সাকসেসফুল উইথ হবে না, অফও হবে না। ওকে, সো দিস ইজ দ্য কারেক্ট ওয়ান। নেক্সট, দ্য পুলিশম্যান seized him, dashed his arm and led him away. Now this is a very interesting one, very interesting question. I have discussed this with a couple of my other students এবং সকলেরই একটা অদ্ভুত জায়গাতে গিয়ে ভুল হয়েছে সেটা আমি দেখেছি। সেটা হচ্ছে, সেন্টেন্সটা যদি ভালো করে পড়া হয়, দ্য পুলিশম্যান সিজড হিম, সিজ করা মানে কোনো কিছুকে জোর করে ধরা বা চেপে ধরা, সেটা হতে পারে। এবার ড্যাশ হিজ আর্ম বলেছে, ঠিক আছে, এবার এই আর্মটা দেখে, এই আর্ম মানে কি, এ আর এম, আর্ম মানে হচ্ছে আমাদের হাত, যে আর্ম পার্ট অফ দ্য বডি, তাই তো, এই যে আর্ম, ফোর আর্ম, এই যে এইটা যে বলছি এটা হচ্ছে আমাদের আর্ম, রাইট? কিন্তু অনেকে ভাবলো যে এই আর্মটা হচ্ছে অস্ত্র শস্ত্র বা ওয়েপন, সেটা কিন্তু হলে হবে আর্মস। তো স্পেলিংটার উপরে একটু আপনারা জোর দেবেন, যদি আপনাদের এরকম মনে হয় যে তাকে ধরা হলো অস্ত্র সমেত, তাহলে কিন্তু সেটা ভুল ধারণা। আই হ্যাভ মানে কাইন্ড অফ ডিসকাস দিস অ্যাজ আ, বিকজ দ্যাট ক্লিক মি কি এরকম হতে পারে তো, এবং আমি দেখলাম যে অ্যাকচুয়ালি লোকে এই জায়গাটাতেই ভুল করছে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। যখন আপনারা কোনো পরীক্ষায় বসেন তখন অনেক টেনশন থাকে, অনেক রকমের সমস্যা থাকে, কিন্তু তাও আমি বলবো চেষ্টা করবেন আপনারা ভালো করে পড়তে বুঝতে, পুরো জিনিসটাকে একবার, আমি যেটা সবসময় বলি আবার বলছি, যে পুরো সেন্টেন্সটাকে ভালো করে পড়বেন এবং স্পেলিং গুলোকে কিন্তু খুব ইম্পর্টেন্স দেবেন। যদিও এটা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা এরর কারেকশন নয়, এবং জেনারেলি এসবিআই এর যে ব্যাংকিং পরীক্ষা যেগুলো থাকে ক্লারিক্যাল অর পিও, তাতে এরর কারেকশনে স্পেলিং এরার্সও থাকে অ্যাপার্ট ফ্রম গ্রামাটিক্যাল এরার্স, কিন্তু অন্য পরীক্ষাগুলোতে যেরকম থাকে না আর কি ট্র্যাডিশনালি। তো স্পেলিং এর ব্যাপারে আমরা যদি সেটা ভেবে যে আচ্ছা স্পেলিংটা এমন কোনো ম্যাটার করছে না, যা আছে আছে, তো সেইটাকে আমরা যদি সেই ব্যাপারটায় উদাসীন হয়ে যাই তাহলে কিন্তু সমস্যা হতে পারে। যেমন এই ক্ষেত্রে আর্মস ভেবে নেওয়াটা হচ্ছে একটা মারাত্মক ভুল। এটা হবে আর্ম মানে পার্ট অফ দ্য বডি, তার মানে তাকে হাত ধরে জোর করে নিয়ে চলে গেল, সেটাই কিন্তু বোঝাতে চাইছে। সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট স্পেলিংস, অলরাইট? ওকে, তাহলে কি হবে, দ্য পুলিশম্যান সিজড হিম ড্যাশ হিজ আর্ম, এবং যেহেতু যাদের ভুল হয়েছিল তাদের মনে হয়েছিল যে যেহেতু আর্ম তাই হবে উইথ, মানে ওয়েপন সহ ধরা পড়েছে, বাট দ্যাট ইজ ইনকারেক্ট, তাই তো, আর্মস হলে উইথ হতো, যে আর্ম সহ ধরা পড়েছে তাহলে উইথ হতো, কিন্তু এটা যেমন হাত ধরে পুলিশম্যান তাকে নিয়ে চলে গেল, তাহলে কি হবে, দ্য পুলিশম্যান সিজড হিম বাই হিজ আর্ম, by his arm. So this is a very interesting one. Alright? So এই মিস্টেক গুলো যেন না হয়। ওকে, বাকিগুলো তো বলেই দিলাম, উইথ কেন হবে না, অ্যাট আর অনটা তো আরই হবে না। ওকে,
So please do remember. Alright. তারপরে কি আছে? Sita and Mira quarreled dash themselves. Okay, quarreled dash themselves. Now this is again very interesting. আমরা এখানে যেই preposition options গুলো দেওয়া আছে তার মধ্যে দেখতে পাচ্ছি প্রথমেই যে দুটো আছে among, between. ওকে, with আর for টা ছেড়ে দিলাম। বোঝা যাচ্ছে যে এই দুটোর মধ্যে কোনো একটা হবে এবং এটা এই জিনিসগুলো নিয়েও কিন্তু খুব কনফিউশন অ্যারাইজ করে, যেটা দেখা গেছে। সো অ্যামাং কেন হবে বা বিটুইন কেন হবে কি করে বুঝবো? যখন আমরা বলবো বিটুইন তখন আমরা দুজন বা খুব অল্প ২-৩ জন বা খুব ক্লোজ কানেক্টেড কয়েকজনের মধ্যে যদি কিছু বোঝাই তাহলে বলবো বিটুইন। ওকে, যেমন আমি বলতে পারি দ্য সিক্রেট শুড স্টে বিটুইন আস। তার মানে আমি আমার একটা সিক্রেট কারোর সাথে শেয়ার করলাম, ২-৩ জন আমার ক্লোজ বন্ধুর সাথেই শেয়ার করলাম এবং সবাই মিলে একসাথে বসে আলোচনা করলাম, তখন আমি বাকি দুজনের উদ্দেশ্যে কি বলবো? আমি যেহেতু বলেছি সিক্রেটটা, আমি কি বলবো? দ্য সিক্রেট শুড স্টে বিটুইন আস, নট অ্যামাং আস। অ্যামাং আমরা তখনই বলবো যখন নাম্বার অফ মেম্বার্স যাদেরকে নিয়ে কথা বলা হচ্ছে বা পার্টিসিপেন্টস বলা যেতে পারে, সেই সংখ্যাটা অনেক বড় অথবা ডিসক্রিট, মানে একজন আরেকজনের সাথে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে? যেমন পুরো পৃথিবী জুড়ে যদি কোনো একটা সমস্যা হয় তাহলে সেইটা আমরা বলতে পারি যে দ্য কান্ট্রিজ ডিসকাস দ্য ম্যাটার অ্যামাং বা অ্যামাংস্ট বলে বলতে পারি। কেননা অনেক কান্ট্রি আছে, তারা নিজেদের মধ্যে আলোচনা করলো। এবার কোন কান্ট্রি কতগুলো কান্ট্রি ছিল কি ছিল উই ডোন্ট নো। ঠিক আছে? তাহলে যখন মানে এরকম ডিসক্রিট কোনো কিছু থাকবে, মানে স্পেসিফিক্যালি মেনশন করা থাকবে না বা অনেকজন পার্টিসিপেন্টের কথা বলা হচ্ছে, তখন ইউজ করবেন অ্যামাং। ওকে, কারণ ওটা স্পেসিফিক না, স্পেসিফিক্যালি দুজন একজনের কথা বলতে গেলে হবে বিটুইন। যেহেতু এখানে দুজন ক্যারেক্টারের কথা বলা আছে, সীতা অ্যান্ড মীরা quarreled between themselves, যেহেতু দুজন, সো between themselves। আর যদি অনেক হতো তাহলে হতো among themselves। ওকে, the children fought among themselves। সাপোজ ক্লাস টিচার আসেননি ক্লাসে, অনেক বাচ্চা একটা ক্লাসের মধ্যে 50-60 জন বাচ্চা, তারা সবাই খুব ঝামেলা করছে। সো the students quarreled among themselves। অলরাইট, আচ্ছা, নেক্সট ওয়ান। নাথিং ইজ ইম্পসিবল ড্যাশ হিম। আচ্ছা, এটা কি? এটাও একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আর এটা কোন পরীক্ষায় এসেছিল? এটা এসেছিল এসএসসি সিজিএল টায়ার 1 এক্সামিনেশন 2016। ওকে, আচ্ছা, সো নাথিং ইজ ইম্পসিবল ড্যাশ হিম। ওকে, কি হবে? ইম্পসিবল ইন হিম তো হতে পারে না, কোনো জিনিস হচ্ছে না, বোঝাই যাচ্ছে তার পক্ষে কোনো জিনিসই অসম্ভব না বা করা অসম্ভব না। ওকে, তো কি বলবো তাহলে? নাথিং ইজ ইম্পসিবল অ্যাবাউট হিম, তার সম্পর্কে তো বলা হচ্ছে না, তার পক্ষে কোনো জিনিস করা অসম্ভব না সেটা বলা হচ্ছে, তাই অ্যাবাউট কথাটা হলো না, কেননা তার সম্পর্কে আমি বলছি না। তাহলে কি হবে? নাথিং ইজ ইম্পসিবল ফর হিম, অন হিম তো আসবে না। সো দিস ইজ দ্য কারেক্ট ওয়ান। ওকে, আচ্ছা, নেক্সট ওয়ান। মাই রিলেশনস ড্যাশ হিম আর নট ফ্রেন্ডলি। My relations dash him are not friendly. Again বোঝাই যাচ্ছে রিলেশনস between him হবে না, to him হবে না, for him হবে না, তাহলে কি হবে? with him, তার সাথে আমার রিলেশন কি নেই? ফ্রেন্ডলি নয়। ওকে, so that is what is going to be. Okay, the next one. এটাও এসএসসি সিজিএল টায়ার 1 2016 এ এসেছে। এটা আবার একটা এরর কারেকশন। এতক্ষণ আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখলাম, এখানে আমরা দেখব এরর কারেকশন কি আছে। The tragedy of Julius Caesar was written by William Shakespeare about 1599। তাহলে কি বোঝানোর চেষ্টা করছে? যে জুলিয়াস সিজার একটা ট্র্যাজেডি, লিটারেচারের তো আলাদা আলাদা ফর্ম হয়, ট্র্যাজেডি হয়, কমেডি হয়, তো জুলিয়াস সিজার হচ্ছে একটা
ট্র্যাজেডি ঘরানার লেখা বা যেটা ক্রিয়েশন অফ উইলিয়াম শেক্সপিয়ার, সেটা উনি কোন সালে লিখেছিলেন? 1599। অলরাইট, কিন্তু এই যে ইয়ারটা দেওয়া আছে, এই যে সালটা দেওয়া আছে, এর আগে দেওয়া আছে অ্যাবাউট। আমরা কি অ্যাবাউট বলে বলি যখন আমরা ইয়ারের কথা বলি? আমরা সময়ের কথা বলতে পারি ইন দিয়ে, অন দিয়ে, অ্যাট দিয়ে। আমরা দেখেছি যখন অন বলবো তাহলে স্পেসিফিক ডে বা ডেট বলবো, যখন অ্যাট বলবো তাহলে স্পেসিফিক টাইম বলবো। আবার যখন কোনো সপ্তাহ, মাস, বছর, সেঞ্চুরি ইত্যাদি বলবো, মানে লং ডিউরেশনের কথা বলবো, তখন সেগুলো বলবো ইন। তো স্পেসিফিক্যালি যখন কোনো ইয়ারের কথা বলছি, সেটা তাহলে আমাকে কি বলতে হবে? ইন দিয়ে বলতে হবে। তাহলে অ্যাবাউটটা ভুল হলো, এখানে কারেক্ট প্রিপোজিশন কি হবে? ইন। ওকে, সো রিটেন ইন 1599। অলরাইট, তো এখানে আমার ভার্বটা কাকে কমপ্লিমেন্ট করলো এটাও দেখে নিয়ে একবার চেক করে নি। আমার ভার্বটা হচ্ছে রিটেন, সো রিটেন ইন, মাঝখানে বাই উইলিয়াম শেক্সপিয়ার, অর্ডারটা ঠিক আছে। অর্ডার গুলো দেখবেন যাতে ঠিক আছে এরর কারেকশনে কিনা, কেননা বাই হুম উইলিয়াম শেক্সপিয়ার, দিস ইজ আ ভেরি গুড এক্সাম্পল বাই দ্য ওয়ে, বিকজ এখানে দুটো অবজেক্টের উল্লেখ আছে, একটা হচ্ছে বাই হুম আর ইন ওয়েন। যেমন আমরা দেখেছি যে প্রেপোজিশন আমরা করার সময় প্রথমেই বলেছিলাম যে অ্যাডভার্ব অফ টাইম আর প্লেসও অবজেক্টের মতন রোল প্লে করতে পারে যখন প্রেপোজিশন অবজেক্টকে নিয়ে আসছে। তাহলে এই ক্ষেত্রে একটা অ্যাডভার্ব অফ টাইম এসছে, ওকে। কিন্তু তাছাড়াও আরেকটা ডাইরেক্ট অবজেক্ট এখানে আছে, যেটা হচ্ছে বাই হুম। তাহলে সেটা আগে উল্লেখ পেলো, তারপরে এইটা। যদি হুম আর ওয়ার্ড দুটো একসাথে থাকে কোনো সময়, তাহলেও আপনারা কিন্তু আগে হুম যেই প্রেপোজিশনটা উত্তর, প্রেপোজিশনের অবজেক্ট যে আসছে, যে হুমের উত্তর দিচ্ছে সে আগে বসবে, আর ওয়াটের উত্তর যে দিচ্ছে তাহলে তাকে পরে বসাতে হবে। যেমন আমরা একটা এক্সাম্পল আগে পড়েছিলাম, আরেকবার রিমাইন্ড করে দিই, কেননা খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল। সাপোজ আমি যদি বলি আই রিসিভড আ লেটার ফ্রম মাই আঙ্কেল, ওকে। আমি লিখি সেন্টেন্সটা একবার। I received a letter from my uncle. সেন্টেন্সটা দেখে একদম খুব নির্ঝঞ্ঝাট ভালো একটা সেন্টেন্স বলে মনে হচ্ছে, কোনো ঝামেলা নেই, কিচ্ছু না। কিন্তু এখানে একটা এরর আছে। কি এরর? বলা হচ্ছে আই রিসিভড, ওকে, তো এটা হচ্ছে আমার ভার্ব। আচ্ছা, তারপরে রিসিভড হোয়াট লেটার, এটা একটা অবজেক্ট হয়ে গেল। রিসিভড হোয়াট, এটার সাথে কোনো প্রেপোজিশন দরকার লাগলো না, সে এমনি ট্রানজিটিভ ওয়েতে এটা নিয়ে নিল। কি বলছে? রিসিভড হোয়াট, রিসিভ দ্য, ওকে। আর তারপরে আরেকটা অবজেক্ট এলো, যেটাকে আনার জন্য এই ফ্রমটাকে নিয়ে আসতে হলো প্রেপোজিশন। তাহলে রিসিভ ফ্রম হুম মাই আঙ্কেল, এটা আরেকটা অবজেক্ট হয়ে গেল। তো অ্যাপারেন্টলি দেখে এটাকে কিন্তু ঠিক মনে হচ্ছে যে কোনো গন্ডগোল নেই, কোনো উৎপাত নেই, কিন্তু প্রবলেম হচ্ছে এইটা হচ্ছে আমাদের অবজেক্ট ওয়ান, যেটা হুমের উত্তর দিচ্ছে। মানে এই যে রিসিভড ফ্রম হুম, এই উত্তরটা যে দিচ্ছে সেটা কিন্তু হচ্ছে অবজেক্ট ওয়ান, আর যে এই উত্তরটা দিচ্ছে রিসিভড হোয়াট, সে হচ্ছে আমাদের অবজেক্ট টু। তাহলে এখানে অর্ডারের গন্ডগোল আছে, তাহলে আইডিয়ালি তাহলে এটা হবে না। তাহলে কারেক্ট অর্ডারটা কি হবে? আই রিসিভড ফ্রম মাই আঙ্কেল আ লেটার। এইটা কিন্তু অবশ্যই মনে রাখবেন, কি হবে? আই রিসিভড ফ্রম মাই আঙ্কেল আ লেটার। সাপোজ বলতে পারি ইয়েস্টারডে, যে কাল আমি আমার আঙ্কেলের থেকে একটা চিঠি পেয়েছি। তাহলে আগে হুম এর উত্তর যে দিল অবজেক্ট মানে আঙ্কেল, তার উল্লেখটা আগে হলো, তারপরে লেটার যে জিনিসটা উত্তর দিচ্ছে হোয়াট এর সেটা। তাহলে দিস ইজ অবজেক্ট ওয়ান এন্ড দিস ইজ অবজেক্ট টু, লেটার। ওকে, সো প্লিজ রিমেম্বার দিস অর্ডার। তাহলে এই আমাদের ডিসকাশন অফ প্রেপোজিশন এরার্স কমপ্লিট হলো। এরপরে আমরা আমাদের নেক্সট পার্ট অফ দ্য যেটা আজকের ক্লাস সেটায় চলে যাচ্ছি।